আগে জাতীয় নির্বাচন দাবিতে সাবেক জনপ্রতিনিধিদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা, 7 বছর পর বিএনপির বর্ধিত সভাকাল। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে প্রথমবার আপিলের অনুমতি, আপিলের সুযোগ জামায়াত নেতা এটিএম আজহারের, শুনানি 22 এপ্রিল। গত 6 মাসে দেশের ভগ্ন অর্থনীতি মিরাকল কামব্যাক করেছে বললেন প্রেস সচিব। সাউথ এশিয়া ইলেকট্রিসিটি গ্রিড করার চেষ্টায় সরকার। রাস্তায় লবণ ফেলে ন্যায্য দাম ও চাহিদার বেশি আমদানি প্রতিবাদ চাষিদের, কক্সবাজারে মহাসড়ক আটকে বিক্ষোভ, যানজট চরম ভোগান্তি। এবং 1.5 লাখ কোটি টাকা খরচেও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনে চলছে রেল, 63% লাইনও ঝুঁকিপূর্ণ, 15 বছরে লোকসান 28,000 কোটি টাকা, পণ্য পরিবহনে গুরুত্ব দেওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। পদযাত্রাটি জাতীয় ঈদগাহ মাঠের গেটে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এ সময় সৃষ্টি হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে আন্দোলনকারীদের 5 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা বিএনপি মনোনীত স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীরা সমাবেশ করছেন। তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। সকাল 10টায় শুরু হয় এই সমাবেশে যোগ দেন দেশের সকল জেলা উপজেলা ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলর এবং মনোনীত প্রার্থীরা। এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই যে প্রশ্ন যেটা উঠেছে সেই কারণে বিএনপি বলছে যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ দেশে যে চলমান সংকট তৈরি হয়েছে তার নিরসনের জন্য একমাত্র নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে সংকট নিরসনের জন্য উদ্যোগী হতে হবে এবং সেই জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তবে যে সংঘাত বা সংকট তৈরি হবে সেটি মোকাবেলা করা এই সরকারের জন্য কষ্টকর হবে। এই জন্য বলছেন যে জাতীয় নির্বাচনটি আগে হতে হবে। আর এই দাবিতে মূলত আজকে বাংলাদেশের সারা দেশ থেকে বিএনপি মনোনীত, বিএনপি সমর্থিত এবং বিএনপির সাবেক মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের যারা সাবেক নির্বাচিত সদস্য যারা ছিলেন তারা সবাই কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই কর্মসূচি শুরু করেছেন, কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এবং দাবি জানাচ্ছেন যেন স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন দেওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে এগোবেন। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে এইখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা যখন জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টা কার্যালয় দিকে যাওয়া শুরু করে, যাত্রা শুরু করে, ঠিক কদম ফোয়ারার সামনে পুলিশ তাদেরকে আটকে দেয় এবং বলেন যে আপনার স্মারকলিপি যদি দিতে হয় তাহলে কয়েকজন মিলে গিয়ে দিতে হবে, অর্থাৎ এত দূরের রাস্তায় এবং এত মানুষ নিয়ে রাস্তায় যান চলাচল ব্যাহত হবে যদি এতগুলো মানুষ নিয়ে তারা যদি সামনে এগোয়। সেক্ষেত্রে পুলিশ তাদেরকে শান্তভাবে বুঝিয়ে তাদেরকে কয়েকজনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অভিমুখে যেতে সহযোগিতা করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ঢাকা জেলা বিএনপির যে সভাপতি খন্দকার আবু আশফাক তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে পড়ছে। জাতীয় নির্বাচনের আগে যখন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্ন ওঠে বা দাবি ওঠে বা প্রশ্ন ওঠে তখন আসলে সেই সংকটটি আরও ঘনীভূত হচ্ছে এবং সেখান থেকে পরিত্রাণের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীনকে সহযোগিতা করছে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায়। আর যে কারণে তারা আজকে স্মারকলিপি প্রদান করে প্রধান উপদেষ্টাকে তারা জানাতে চান যে স্থানীয় নির্বাচনের আগে যেন তারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন এবং সেই দাবিতেই কিন্তু মূলত আজকে জাতীয় প্রেস ক্লাব থেকে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল বিএনপির মনোনীত সমর্থিত সারা দেশের
জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের যে নির্বাচিত প্রতিনিধি, সাবেক মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। এই অবস্থান, তাদের দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল আমাকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। 7 বছর পর কাল বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। যোগ দেবেন সারা দেশের নেতাকর্মীরা। জাতীয় সংসদের এলডি হলে এই সভায় অংশ নেবেন 2018 সালের সংসদ নির্বাচনের প্রার্থী ও সেকেন্ডারি মনোনয়নপ্রাপ্তরা। এছাড়া জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা, উপজেলা, পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেবেন। একই সঙ্গে থাকবেন বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকও। সবশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 13 মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের সফরের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অঙ্গতিসহ 4টি কারণে এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল, কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওনারা কনসিডার করেনি। ওনারা বলেছেন যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে বক্তব্য ছিল এই যে আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সেজন্য আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে মোটেই দ্বিমত পোষণ করিনি, বরং একমত পোষণ করেছি। ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্টের কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন। উপদেষ্টা তার বাড়িধারার ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন। পরে নিউ মার্কেট থানা হয়ে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপদেষ্টা সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন। দুপুরের সময় আরও থাকছে, 10ম গ্রেডের দাবিতে মার্চ ফর ডিগনিটি নিয়ে এবার রাজপথে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। মিরপুর অধিদপ্তরের সামনে অবস্থান, বৈষম্য দূর করার দাবি। ভগ্ন দশার অর্থনীতিকে 6 মাসে সরকার যেভাবে পুনরুদ্ধার করেছে তা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বলেন, আওয়ামী লীগ সরকারের অপচয় ও ঋণ পরিশোধ করতেই কর বাড়াতে হচ্ছে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে এনইসি সভাকক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত জেএফবি টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, শেষ 2 মাসে মূল্যস্ফীতি কমে এসেছে, ফেব্রুয়ারিতে আরও কমবে, জুন নাগাদ 7% নেমে আসবে বলে প্রত্যাশা তার। সত্যিকার অর্থে আপনারা যদি ফিগারগুলো দেখেন, বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল, এবং এটার জন্য সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট যেই কাজগুলো করেছে সেটার যতগুলো যেই রিপোর্টিং হওয়ার কথা সেটা আমরা দেখি নাই। কক্সবাজারের রাস্তায় লবণ ফেলে ন্যায্য দাম ও চাহিদার বেশি আমদানির প্রতিবাদে বিক্ষোভ করছেন চাষিরা। এই মুহূর্তে খুঁটাখালী এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। শিল্প লবণ আমদানির যে পায়তারা সেটি বন্ধ এবং লবণ মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খোটাখালী অংশে অবরোধ করেছিল। সেই অবরোধ ঘণ্টাখানিক চলে, কিন্তু এখন আমরা ঠিক যেখানে লবণ ছিটিয়ে আর সড়কের যে লবণ ফেলা হয়েছিল সেই লবণগুলো আবার পুলিশের অনুরোধে আসলে তুলে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আসলে লবণগুলো ফেলা হয়েছিল সেগুলো তোলা হয়েছে, এবং ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশের গাড়ি রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। তারা যারা আন্দোলন করছিল তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে, এবং সরিয়ে দেওয়ার পর এখন পরিস্থিতি যান চলাচল কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করছি। তবে যে দীর্ঘ যানজট, এই যানজটের প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে এখন পর্যন্ত সড়কে যে স্বাভাবিক যান চলাচল সেটি অনেকটাই ব্যাঘাত ঘটছে। বিশেষ করে খোটাখালী যে বাজারটি রয়েছে সেই বাজারে যান চলাচল একটু বিঘ্ন ঘটছে। তবে পুলিশ পরিস্থিতি, হাইওয়ে পুলিশ এসেছে, তারা সেটি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে আন্দোলনকারী যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সরে যাওয়ার আগে যে বিষয়টি বলেছেন, এখন যদি সামনে যে পরিস্থিতির মধ্যে যদি লবণ ন্যায্য মূল্য নিশ্চিত না হয় তাহলে শুধু খোটাখালী নয় পুরো কক্সবাজার অচল করে দেওয়ার একটি হুঁশিয়ারি দিয়েছেন যারা লবণ চাষী এবং ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা। তো এই ছিল আমার কাছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। 15 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এই সময়ে রেলের লোকসান প্রায় 28,000 কোটি টাকা। এখনও 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ কোচ আর 63% ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে যাত্রী পরিবহন। বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় উন্নয়নে লোকসান বাড়ছে। নাজমুস সালিহের প্রতিবেদন। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত 1.5 দশকে খরচ করা হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোগত মেগা উন্নয়ন। তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রী সেবা কিংবা অর্থনৈতিক উন্নয়নে। এখনো অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। কটার ট্রেন কটায় আসে এটা টাইম টেবিল এখনো ঠিক হয়নি। আগে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় যাওয়া যেত দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসে, আর এখন 6 ঘন্টার অধিক সময় লেগে যায়। স্বাধীনতার সময় রেল বহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন তা হয়েছে 263। ফলে মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। 60% রেল কোচ আর 63% রেল লাইনও ঝুঁকিপূর্ণ। চালকরা বলছেন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, এগুলো আমরা চালাচ্ছি আর কি। 3-4টা জায়গায় 20 কিলোমিটার আছে এবং 50 কিলোমিটার গতিতে ট্রেন চালাইতে হয়। 15 বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতি বছর 1000 কোটি টাকা। বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোকসান, যা এখন ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশ রেলওয়ের যে মোডাল শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় 40% ছিল, সেটা কমতে কমতে এখন কিন্তু 5% এসে ঠেকেছে। রেলকে যদি কিছুটা আয় বাড়াতে হয় প্রথমেই তাদের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প আমরা দেখছি না। রেলওয়ে মহাপরিচালক জানালেন পণ্য পরিবহন বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পণ্য পরিবহনের জন্য কিছু আমাদের ইঞ্জিন লাগবে, কিছু মালামাল পরিবহনের জন্য যদি আমাদের কিছু কন্টেনারের যে ফ্ল্যাট ওয়াগন সেগুলো সর্বদা সেগুলো আমরা কিনতে হবে। 3 থেকে 5 বছর এই সময়টা আমাদের লাগবে। আরও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যাত্রী বান্ধব প্রকল্পের কথা বাদ দিয়ে রেলের অফিসাররা শুধুমাত্র অর্থ খরচের বড় বড় প্রকল্পের দিকে নজর দিয়েছেন, যা একেবারে অপ্রয়োজনীয়। নাজমুস সালেহী,
সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডের দাবিতে মার্চ ফর ডিগনিটি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা বলেন, আগে এসএসসিতে শিক্ষক নিয়োগ হলেও এখন যোগ্যতা স্নাতক পাশ করা হয়েছে। সম্প্রতি আন্দোলনের প্রেক্ষিতে তাদের 12 গ্রেডে বেতনের সুপারিশ করেছে নতুন কমিশন। তারা বলছেন, 8ম শ্রেণী পাশ গাড়ি চালকরা 12তম গ্রেডে বেতন পান। একে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করেন। 10ম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। 65,000 প্লাস শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে, আর বাকি যে 35,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদ নেই, তাহলে সেখানে পদোন্নতি দেখ সহকারীদের থেকে। আমাদের 12তম গ্রেড যে আমরা প্রত্যাখ্যান করছি সাধারণ শিক্ষকরা, আমরা এখানে আজকে সেই প্রত্যাখ্যানের বিষয়টি আমরা সুস্পষ্ট করব। আজ আমরা এখানে এসেছি আমাদের সম্মানের দাবিতে। আমরা যদি 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকি, আমরা কিভাবে 1ম শ্রেণীর নাগরিক তৈরি করব? প্রশাসনের নির্দেশনা মেনে আবাসিক হল ছাড়ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে হলের সামনে ভিড় করেন অভিভাবকরা। সন্তানদের বাড়ি নিয়ে যেতে আসেন তারা। অনেক শিক্ষার্থী নিজেই বাড়ি ফিরে যাচ্ছেন, তবে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে অবস্থান করছেন অনেকে। এর আগে মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের সভায় কুয়েট একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। EDF Aluminum. Redefine possibilities. রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে লাগা আগুন 4 থেকে 10 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা ভবনের 6 তলায় 12 থেকে আগুন বার লেগেছে বললেও ফায়ার সার্ভিসের ধারণা রেস্টুরেন্টের আগুনের সূত্রপাত। বুধবার ভোর 5:30 রাজধানী পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে 4র্থ তলা থেকে 10ম তলা পর্যন্ত। 16 তলা এই ভবন জুড়েই বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অফিস রয়েছে, আর 6 তলায় রয়েছে একটি বার। আগুন 7 তলায় ছড়ালেও বেশি জ্বলতে দেখা যায় 6ষ্ঠ ও 7ম নম্বর ফ্লোরে। আগুনের সূত্রপাত 6ষ্ঠ তলা থেকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 4 তলা আর 5 তলায় আর 6 তলায় মিলা 3 ফ্লোরে মিলা জানালা দিয়ে আগুন দেখা যাইতেছে। অনেকে জানে না এখানে একটা মদের বাদ দেওয়া হয়েছে। ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে বহুদিন ওনাদেরকে বলছি যে ভাই আপনাদের এগুলো কন্ট্রোল করেন। আগুন ভারত থেকেই লেগেছে। আমি এখন লাস্টে দেয়া আগুন নিবানোর পরে আমি দেখে আসলাম এটা ভারত থেকেই লেগেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝুঁকি এড়াতে অতিরিক্ত ছিল আরও 5টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও কাজ করেনি। ধারণা করা হচ্ছে ঢাকা রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে, সেখান থেকে ছড়িয়ে পড়ে বাকি ফ্লোরে। ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানেই মূলত আগুনটা ছিল। বিল্ডিংটা সেন্ট্রাল এসি, সেটা পুরাটা কনফাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুবই সমস্যা ছিল। আমাদের মূলত আগুনটা ছিল 6 তলায়। এই 6 তলা থেকে আগুন ইলেকট্রিক ডাক্ট লাইন দিয়ে আগুন উপরের দিকে যায় এবং উপরে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন। $50 লাখ মিলবে স্থায়ী বসবাসের সুযোগ। বিচার বিভাগ ও বাণিজ্যেও সংস্কারের উদ্যোগ ট্রাম্পের। এবার বাণিজ্যের সংবাদ। বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর পর এবার বাড়ছে দেশি ফলের দাম। বড়ই, পেয়ারা, পেঁপে বাড়তি দামে কেনায় ক্ষুব্ধ ক্রেতা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় দেশি ফলের সরবরাহ কম। পাইকারি বাজার থেকে তারাও কিনছেন বাড়তি দামে। অন্তরা সেনের প্রতিবেদন। বিদেশি ফলের দাম বৃদ্ধির কারণে দেশি ফলের উপর চাপটা পড়ে গেছে। বিদেশি ফলের দামটা যদি কম থাকতো, দেশি ফলের দামটা কিন্তু কম থাকতো। কাউরান বাজারের দেশি ফলের দোকান ঘুরে মিলল এই কথার সত্যতা। সম্পূরক শুল্ক বাড়ানোয় আমদানি করা ফলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলের দাম। পেয়ারা তো এবারকার
একবারে সব থেকে বেশি দাম বেশি। সিজন হিসেবে এত দাম হওয়ার কথা না। দেশি ফলে যদি আমাদের এই দামে কিনতে হয় ইম্পোর্টেড মালটা, তাহলে আরো অনেক দামে কিনতে হবে। কাউরান বাজারের পাইকারি আড়তে মানভেদে 1 কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। খুচরায় ক্রেতাদের পেয়ারা কিনতে হচ্ছে 100 থেকে 150 টাকা দরে। মিষ্টি বড়ই পাইকারিতে বিক্রি হচ্ছে 40 থেকে 150 টাকায়, খুচরায় 80 থেকে 200 টাকা। পাকা পেঁপে বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 100 টাকায়, খুচরা বাজারে দর 100 থেকে 150 টাকা। দাম বাড়ায় ফল কিনতে এসে কাউকে ফিরতে হচ্ছে খালি হাতে, কেউ আবার প্রয়োজনের তুলনায় কিনছেন কম। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রেগুলার খাইতাম, সেখানে মনে করেন 1 মাস একবার খাই বা 6 মাস একবার খাই। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় তাদের বাড়তি মূল্যে বেচতে হচ্ছে এসব ফল। দেশি ফল একটু সরবরাহটা আপনি একটু কম, এই জন্য আপনি একটু পাইকারের কাস্টমারের খাইতেছে বেশি, এই জন্য দাম একটু বেশি বাজারে। মোকামুবাড়িয়া জায়গা কয় রোজা আইছে আর মাল আটকায় রাখি, আমরা রোজার মধ্যে বেছে, রোজার মধ্যে খাই বেশি, এই কারণে এটার দাম বাড়তি। আড়তদাররা জানান উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে এসব দেশি ফলের। কিনে আনতেছি বেশি দামে, তারপর আমাদের ট্রান্সপোর্ট খরচ, আমাদের লেবার খরচ, আমাদের গড় খরচ ইনক্লুডিং মিলিয়ে আমাদের কস্টিং একটা খরচ আছে। 1 কেজি পেপার কিনলেও 1 কেজি পেপারের দাম বর্তমান 80 টাকা, আর এরকম 20 কেজি 30 কেজি পেঁপে প্যাকেট করতে গেলে 1 কেজি পেপারের দরকার হয়। রমজানের আগেই দেশি বিদেশি ফলের এমন বাড়তি দামে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। এদিকে বেচাকেনা কমে আসার দাবি করে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আপেল কমলার দাম আকাশ ছোঁয়া, পেয়ারা কিংবা বড়ই কিনতে চাইছেন সেক্ষেত্রেও গুনতে হচ্ছে বাড়তি টাকা, আর তাই ফল কিনতে এসে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সব সংকট কাটিয়ে রমজানের আগে স্বস্তি ফিরুক দেশি বিদেশি ফলের বাজারে, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। এফটিপির বাইরে ভারতকে নিয়ে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, সময় বের করতে পারলে ভেবে দেখবেন তারা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভারত সহ 3 দল নিয়ে একটি ট্রাই নেশন টি20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি, এবং বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন নাকি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিসিসিআই কর্মকর্তাদের এই বিষয়ে একটা প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই কর্মকর্তারা এই আলোচনা নিয়ে এখনো খুব একটা সিরিয়াস নন। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আনন্দে আত্মহারা ভারতীয়রা, ফ্যানরা তো বটেই, বিসিসিআই কর্তারাও। দুবাইয়ে ক্রিকেট ক্লাসিকো মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ডের একাধিক কর্মকর্তাও। বাংলাদেশ ভারত আর ভারত পাকিস্তান ম্যাচের ফাঁকেই নাকি বিসিসিআই কর্তাদের বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের কাছ থেকে এখনো এ বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। আমাদের ক্যালেন্ডার দেখতে হবে, কোনো স্লট ফাঁকা নেই। এফটিপির বাইরে সিরিজ খেলা কঠিন, তবুও আমরা চেষ্টা করব। তবে সবুজ সংকেত মিলেছে পাকিস্তানের কাছ থেকে। শোনা যাচ্ছে জুন জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশে আলাদা সিরিজ খেলতে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি। কেবল ভারতের চাওয়াতেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। প্রায় 3 দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান বোর্ড, তাই ক্ষোভ রয়েছে তাদের। বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফেরাতে অন্যান্য বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টায় পিসিবি। বাংলাদেশে বাড়তি সিরিজ খেলতে সম্মত হওয়া সেটারই প্রমাণ দেয়। তবে ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই শীতল, যদিও সামনাসামনি তা স্বীকার করতে নারাজ বিসিসিআই সহসভাপতি। আমাদের 2 বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক। পিসিবি সবসময় বিসিসিআই এবং আইসিসিকে সমর্থন দেয়। ক্রিকেটের স্বার্থে সেটা বজায় রাখবো আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন বিসিসিআই সহসভাপতি। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উন্নতিতে একসঙ্গে কাজ করার বুলি আওড়ান মোড়ল বোর্ডের এই কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগে জাতীয় নির্বাচন দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। পুলিশের বাধার পর স্মারকলিপি 5 সদস্যের প্রতিনিধি।
৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে প্রথমবার আপিলের অনুমতি। আপিলের সুযোগ জামায়াত নেতা এটিএম আজহারের। শুনানি 22 এপ্রিল। এবং গত 6 মাসে দেশের ভগ্ন অর্থনীতির বিস্ময়কর পুনরুদ্ধার করেছে অন্তর্বর্তী সরকার। সাউথ এশিয়া ইলেকট্রিসিটি গ্রিড করার চেষ্টা চলছে, জানালেন প্রেস সচিব। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।